বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার শহর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত। বালিয়াটি জমিদার বাড়ি এটি বালিয়াটি জমিদার নামেই পরিচিত। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশে। অনেক বড় একটি এরিয়া, ১৬,৫৫৪ বর্গমিটার, মানে বোঝাই যাচ্ছে যে এটা অনেক বড় একটি এরিয়া। এখানে রয়েছে ৭টি বহুতল ভবন, অনেক পুরনো। এই দালানগুলো খ্রিস্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের সদস্য দ্বারা নির্মিত হয়েছিল। ঊনবিংশ শতকে থেকে এটি শুরু হয়েছে। ঊনবিংশ শতকের মাঝামাঝি অবস্থান থেকে বিংশ শতকের শুরুতে এসে এই ভবনগুলোর কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। তৎকালীন সময়ে প্রতিটি ভবন ছিল বহুতল ভবন, অনেক বড় বড়। জমিদার পরিবারের সদস্যরাই এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন তাদের বসবাসের জন্য। তৎকালীন সময়ে এই ৭টি ভবনের সামনের দিকের 4টি ভবন ব্যবহৃত হতো বিভিন্ন ব্যবসায়িক কাজে এবং জমিদারদের দপ্তর ছিল, বৈঠকখানা ছিল। এটি ঢোকার যে প্রবেশদ্বার অর্থাৎ মূল গেটটি অসাধারণ। গেটের উপরে একটি চমৎকার সিংহ আছে। এই সিংহ থেকে বোঝা যায় যে তৎকালীন সময়ে জমিদারদের আসলে পৌরসত্বটা কোথায়, তাদের গৌরবান্বিত ইতিহাস এখানে বহন করে। তবে ভেতরে এত চমৎকার জায়গা, এত বড়, যে তাদের জীবন ব্যবস্থাটা কেমন ছিল এই ভবনগুলো দেখলেই বোঝা যায় যে তাদের জীবন ব্যবস্থাটা তৎকালীন সময়ে অনেক বেশি সচ্ছল এবং আধুনিক পর্যায়ের ছিল। সামনে রয়েছে প্রচুর বাগান, এত ফুলের গাছ, এত বাগান যে প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় করেন। ছোট বড় মাঝারি বয়সের থেকে শুরু করে এইসব শুধু শিশু কিশোররা নয়, অনেক মধ্যবয়সী বৃদ্ধ মানুষ অনেকেই এখানে ভ্রমণে এসে থাকেন। ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন অনেকেই। এখানে আসলে একটা জিনিস সুবিধা, অন্তত আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেতে পারি। তৎকালীন সময়ের রাজাদের জীবন কেমন ছিল, জমিদাররা কিভাবে তাদের জীবন পরিচালনা করতেন, অনেক কিছু এখান থেকে বোঝা যায়। তবে আমি এই জায়গাটাতে বহুবার এসেছি, তো আজকে আমি আমার প্রিয় দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন এবং ভিডিওটি পুরো ফুল ওয়াচ করে একটা কমেন্ট করে যাবেন। আপনারা যারা ঢাকা জেলার আশেপাশে বসবাস করেন কিংবা মানিকগঞ্জ জেলার মানুষ, অনেকেই হয়তো এই জায়গাটাতে বেড়াতে এসেছেন। আপনারা চাইলে আবার নতুন করে একটু বেড়াতে পারেন, আপনাদের সবার ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে কিংবা ঈদের এই সময়ে যাদের ছুটি আছে সবাই একটু বেড়াতে যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জমিদার বাড়িতে যাওয়ার পথে চারদিকের পরিবেশটা আরও চমৎকার, গ্রামীণ একটা পরিবেশ, সবদিকে অনেক সৌন্দর্য এবং ঢাকা থেকে এখানে যাতায়াত খুব সহজ। ঢাকা থেকে এখানে এক গাড়িতে চলে আসা যায়। মানিকগঞ্জে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এবং মানিকগঞ্জ শহর থেকে এখানে ভাড়াও খুব কম, 20 থেকে 30 টাকা, খুবই অল্প দূরত্ব এবং খুবই অল্প টাকার মধ্যে এত চমৎকার জায়গা ঘুরতে পারবেন। আসলে বর্তমান সময়ে এত খোলামেলা জায়গা পাওয়াই মুশকিল, কিন্তু এই জমিদাররা এত বড় একটা বাড়ি নির্মাণ করে গেছেন এখানে। 7টি এত বড় বড় ভবন, প্রত্যেকটি অনেক নান্দনিক এবং শৈল্পিক। অর্থাৎ তৎকালীন সময়ের রাজমিস্ত্রিরা, তাদের ছিল না কোনো শিক্ষা দীক্ষা প্রাতিষ্ঠানিক, তবু তারা এত নিখুঁত কাজ কিভাবে করেছে। এত ভবন, আমি এই জায়গাতে গেলে আমি ভাবি যে তাদের পরিবারের সদস্য কত ছিল। এত মানুষ এখানে বসবাস করছে, চারদিকের এত সৌন্দর্য, হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং মাঝে মাঝে এটাও ভাবি যে এই জমিদারদের যারা স্ত্রী ছিলেন তাদের জীবন ব্যবস্থাটা না জানি কেমন ছিল। ভীষণ রকমের ভালো লাগার একটি জায়গা। প্রতিটি ভবন অনেক আকর্ষণীয়। এটা আসলে বুঝতেই পারছেন সেই ঊনবিংশ শতকের মাঝামাঝি, মোটামুটি কয়েকশো বছর পেরিয়ে গেছে। তো কয়েকশো বছরেও ভবনের এখন এই স্ত্রী দেখছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো যখন নতুন ছিল এই ভবনগুলো কতটা আকর্ষণীয় ছিল, কত মানুষ কত বছর ধরে এইখানে এত শ্রম দিয়ে এটাকে সুন্দর করে নান্দনিক করে গড়ে তুলেছেন। ভীষণ চমৎকার। এবং এই জমিদার বাড়ির পেছন দিকে একটা বিশাল আকৃতির একটা দিঘি আছে। দিঘি আমি এই জন্য বললাম কারণ এটা অনেক বড় জায়গা জুড়ে, এটি পুকুর নয়, পুকুর তো ছোট হয়ে থাকে, এটা হচ্ছে দিঘিতে মোটামুটিভাবে প্রায় 10 থেকে 11টি ছিল সিঁড়িঘাট। এখন আসলে পানি তো এরকম নেই, বর্ষার পানি যখন বাড়বে তখন এই পুকুর ঘাটগুলো আরও সুন্দর হবে। তো এই দিঘিতে এই সিঁড়ির এতগুলো ঘাট মানে অসম্ভব সুন্দর। তখন তো আসলে বর্তমান সময়ের মতন টিউবওয়েল কিংবা হচ্ছে
আধুনিক মোটরে পানি ব্যবস্থা তো ছিল না, তো ছিল হচ্ছে দিঘি। জমিদার বাড়িরা কী করতেন, দিঘি কাটতেন অনেক বড় করে, যাতে সবার এখানে অন্তত পানির চাহিদাগুলো পূরণ হয়, তাদের গোসল নানা ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ এখানে হয়ে থাকে। কত চমৎকার করে দিঘির ঘাটগুলো নির্মাণ করা। আসলেও জমিদারদের রুচিবোধ সম্পর্কে প্রশংসা না করে পারা যাচ্ছে না, তারা অনেক প্রশংসনীয় ছিলেন, তাদের রুচিবোধও ছিল চমৎকার। ভীষণ সুন্দর করে তারা প্রাসাদ নির্মাণ করেছেন, প্রাসাদের পেছনে এত বড় একটা দিঘি, কত চমৎকার। বিকেলবেলায় দিঘির ঘাটে বসলে মনটাই অন্যরকম হয়ে যায়, ভীষণ রকমের ভালো লাগে। চারদিকে রয়েছে নানা ধরনের ফুলের গাছ এবং শিশু কিশোরদের ঘোরাফেরার জন্য অনেক চমৎকার একটা ব্যবস্থা। একটা ভবন থেকে আরেকটা ভবনের দূরত্ব কিন্তু বেশ। এই জায়গাটাতে আসলে প্রবেশ নিষেধ বর্তমান সময়ে। একটা সময় এখানে ছিল হচ্ছে জমিদারদের রংমহল। আমরা জানি তৎকালীন সময়ে জমিদারদের জীবন ব্যবস্থাটা কেমন ছিল, মোটামুটি ধারণা করতে পারি। তো এই রংমহলে প্রবেশ করা এখন নিষেধ করা হয়েছে। বহুকাল আগে যখন স্কুলে পড়তাম তখন একবার এই রংমহলে ঢোকার সুযোগ পেয়েছিলাম, তৎকালীন সময়ের কর্তৃপক্ষের বিশেষ সুপারিশেই। তো তৎকালীন সময়ের সেই সুপারিশে দেখেছিলাম রংমহলের ভেতরে চমৎকার কিছু জিনিসপত্র ছিল, একেবারে ইউনিক। এ ধরনের জিনিসপত্র দেখা যায় না। অনেক অনেক চমৎকার কিছু ঘুঙুর দেখেছিলাম, তামা কাঁসার তৈরি অনেক নানা ধরনের তৈজসপত্র দেখেছিলাম, জমিদারদের ব্যবহৃত হুক্কাও দেখেছিলাম তামা দিয়ে তৈরি। তো তামা কাঁসার সেসব চমৎকার সব জিনিসপত্র দেখেছিলাম। আজও হয়তো রয়েছে কিছু কিছু, হয়তো জাদুঘরে চলে গিয়েছে, কিন্তু বর্তমান সময় রংমহলটা আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। শুধুমাত্র জমিদার বাড়ির যে আসবাবপত্র রাখা হয়েছে এই ভবনগুলোতে যেতে দেওয়ার অনুমতি আছে, তবু হয়তো সব নেই। সেখানে গেলে ভেতরে বড় বড় লোহার সিন্দুক, নান্দনিক সব নকশা করা কাঠের আলমারি, তাদের ব্যবহৃত চমৎকার সব নকশার খাটগুলো তো অসাধারণ। খাট তো নয়, যেন পালঙ্ক আসলে। তারপরে রয়েছে খুব সুন্দর সুন্দর আয়না, ড্রেসিং টেবিল। আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে এটার ভেতরে থাকা ড্রেসিং টেবিলগুলো। এগুলো যদি আমি আনতে পারতাম আমি তো ভীষণ খুশি হতাম। সেটাও আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। সবাই একটু দেখুন যে এত বড় বড় লোহার সিন্দুক। তারা নিশ্চয়ই এটাতে টাকা পয়সা রাখতেন, সোনা দানা গহনা রাখতেন বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন। এত এত লোহার সিন্দুক। এবং রয়েছে খুব চমৎকার চমৎকার নকশা করা খাট, অনেক সুন্দর সুন্দর নকশা করা ড্রেসিং টেবিল। প্রতিটি জিনিসই অসাধারণ। আপনারা যারা এখানে বেড়াতে আসতে চান, ঢাকা থেকে রওনা দিয়ে সোজা মানিকগঞ্জ শহরে আসবেন। মানিকগঞ্জ থেকে আপনারা রিক্সা, অটো, সিএনজি বিভিন্নভাবে যাওয়া যায়। খুবই কাছাকাছি একটা দূরত্বের। পরিবার পরিজন নিয়ে আপনারা বেড়ান, ভালো লাগবে। এখানে গেলে অনেক ইতিহাসও পড়তে পারবেন। প্রত্যেকটি ভবনের সামনে চমৎকার করে এখানে প্রত্যেকটা জমিদারের ইতিহাস লেখা আছে। আমি সেখান থেকে পড়েই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথী রান্নায়ন ব্লগ চ্যানেলের পাশে থাকুন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা চমৎকার করে দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আমি সাথে বিদায় নিচ্ছি। আরেকদিন দেখা হবে, নিশ্চয়ই কথা হবে। আপনারা ততক্ষণ এই চমৎকার চমৎকার ভিডিওটা দেখেন। এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।